এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আলহামদুলিল্লাহ অবশেষে আয়াতুল্লাহ আলী খামেনির স্বপ্ন পূরণ হচ্ছে। গোপনে তৈরি হলো পারমাণবিক বোমা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এতদিন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে কেন্দ্র করে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিচ্ছিল, আজ রাশিয়ার এক একক ঘোষণায় পেন্টাগনের সেই পুরো ব্লুপ্রিন্ট ধুলোয় মিশে গেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা অত্যন্ত সুনির্দিষ্ট ও কড়া ভাষায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়ামের মজুদ এবং নিজেদের পারমাণবিক শক্তি কতটা বাড়াবে তা নির্ধারণ করার একক অধিকার কেবল ইরানি জনগণের। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর অন্দরে এখন এক তীব্র শঙ্কা, ট্রাম্পের আগ্রাসী মনোভাবের মোক্ষম জবাব দিতে ইরানকে পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপ পর্যন্ত সব ধরনের স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল সহায়তা দিতে গোপনে সম্পূর্ণ প্রস্তুত পুতিনের ক্রেমলিন। এদিকে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট, ইরানের হাতে যাবে পারমাণবিক মিসাইল। ইরানকে পারমাণবিক মিসাইল দিচ্ছে চীন ও উত্তর কোরিয়া। নতুন আতঙ্কে ইসরায়েল ও আমেরিকা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর এবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। পূর্ব পরিকল্পনা ছাড়াই এই হঠাৎ সফর কেবল কূটনৈতিক নয়, বরং সামরিক এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী জুলাই মাসে চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে 1961 সালে স্বাক্ষরিত বন্ধুত্ব, সামরিক ও পারস্পরিক সহযোগিতার চুক্তির 65তম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এই চুক্তির একটি ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে চীন বা উত্তর কোরিয়া যদি কোনো তৃতীয় পক্ষের আক্রমণের শিকার হয় তবে তারা একে অপরকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে। মূলত এই সফরের মাধ্যমে শি জিনপিং ওই সামরিক বন্ধুত্বের প্রতিশ্রুতি নবায়ন করছেন বলে উঠে আসছে। সম্প্রতি উত্তর কোরিয়া তাদের দক্ষিণ সীমান্তকে অভেদ্য দুর্গে পরিণত করার পাশাপাশি সম্মুখ সেনা ইউনিটগুলোকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। এদিকে যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে আমেরিকা। মার্কিন ক্ষয়ক্ষতির গোয়েন্দা রিপোর্ট ফাঁস। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একটা সময় ছিল আমেরিকার যুদ্ধ মানেই একতরফা শক্তি প্রদর্শন, আকাশে মার্কিন যুদ্ধবিমান উড়বে আর প্রতিপক্ষ শুধু ধ্বংসের প্রহর করবে। কিন্তু এবার হঠাৎ করেই ফাঁস হতে শুরু করেছে এমন কিছু তথ্য যা রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে ওয়াশিংটনকে। গোপন সামরিক রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর হিসাব। ইরান যুদ্ধ চলাকালে অন্তত 42টি মার্কিন বিমান ও ড্রোন ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই যুদ্ধের খরচ প্রায় $29 বিলিয়ন, অর্থাৎ শুধু কয়েক সপ্তাহের সংঘাতেই আমেরিকার ওপর চাপ পড়েছে প্রায় কয়েক লাখ কোটি টাকা সমান। এদিকে ইরান যেভাবে গুড়িয়ে দিল আমিরাতের লিটল স্পার্টা অহংকার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কৌশলের অন্যতম কেন্দ্রবিন্দু আরব আমিরাত বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং পরাশক্তিদের সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে ভৌগোলিকভাবে নিজেদের শক্তিশালী ভেবেছিল আবুধাবি। তবে সাম্প্রতিক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে আরব আমিরাতের সেই শক্তির অহংকারকে চুরমার করে দেয় মুস্তফা খামেনির দেশটি। এদিকে মুসলিমদের চালে জব্দ শুভেন্দু অধিকারী, গরু নিয়ে চলছে কান্নাকাটি। একেই বলে ইটের বদলে পাটকেল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। গোমাতা আমাদের প্রাণের চাইতে প্রিয়। পশ্চিমবঙ্গ এমন এক নজিরবিহীন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হচ্ছে যা এর আগে কখনো ঘটেনি। রাজনীতির পাশা খেলা বুঝি একে বলে প্রকৃতির চরম রিভার্স। যে বাংলায় এতদিন ধরে 1 লক্ষ গো রক্ষার নামে হুঙ্কার দিয়েছে, সেই পশ্চিমবঙ্গেই পাশা আজ উল্টে গেছে সম্পূর্ণ। মুসলিম সমাজ অবতীর্ণ গোরক্ষকের ভূমিকায় আর কট্টর হিন্দু খামারি ও ব্যবসায়ীরা এখন হন্যে হয়ে প্রার্থনা করছেন যে কোনো উপায়ে যেন মুসলিমরা গরু কেনেন এবং কোরবানি দেন। এদিকে হিজবুল্লাহর ভয়ঙ্কর আক্রমণে মরুভূমিতে ইসরায়েলি সেনাদের লাশের মিছিল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দক্ষিণ লেবাননের সীমান্ত পাহাড়গুলোর বুক চিরে আজ এমন এক প্রলয়ঙ্করী ও হাড়হিম করা ড্রোন তাণ্ডব নেমে এসেছে, যার ধাক্কা সরাসরি আছড়ে পড়েছে তেল আবিবের ওয়ার ক্যাবিনেটে। পেন্টাগনের আধুনিক সাজোয়া জানে চড়ে ইসরায়েলি বাহিনী ভেবেছিল লেবাননের প্রতিরোধ বুক ভেঙে তারা সহজেই সীমান্ত শহরগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। লেবাননের আকাশ জুড়ে আজ মৃত্যুর ডানা মেলেছে হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন স্কোয়াড। বন্ধুরা, এটা কোনো যুদ্ধ নয়, এটা আরেক ধরনের বাণিজ্যিক যুদ্ধ। বেইজিং এর মাটিতে মুখ থুবড়ে পড়ল মার্কিন দম্ভ। ট্রাম্পের গোপন মিশন পুরোপুরি ফ্লপ। তাহলে কি পরমাণু বোমার চূড়ান্ত বোতামে চাপ দিতে যাচ্ছে ইরান আর ইসরায়েল? নেতানিয়াহুর বুক কাঁপিয়ে তেল আবিবের আকাশে এখন শুধুই পারমাণবিক আতঙ্ক। বন্ধুরা, খোলস ছেড়ে বেরিয়ে এলো আসল সত্য। যে ট্রাম্পকে মনে করা হতো বিশ্ব রাজনীতির ডন, সেই ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দরবারে গিয়ে খালি হাতে চরম অপমানিত হয়ে ফিরে এসেছেন। বিশ্ব সমরাস্ত্রের ভারসাম্য চিরতরে বদলে দেওয়ার মতো এক হাড়হিম করা ভূরাজনৈতিক ভূমিকম্প আছড়ে পড়েছে ওয়াশিংটনের নীতি নির্ধারণী টেবিলে। এবার ক্রেমলিন সরাসরি তেহরানের পরমাণু কর্মসূচির সুরক্ষা কবচ হিসেবে দাঁড়িয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এতদিন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে কেন্দ্র করে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিচ্ছিল, আজ রাশিয়ার এক একক ঘোষণায় পেন্টাগনের সেই পুরো ব্লুপ্রিন্ট ধুলোয় মিশে গেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা অত্যন্ত সুনির্দিষ্ট ও
কড়া ভাষায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন। ইউরেনিয়ামের মজুদ এবং নিজেদের পারমাণবিক শক্তি কতটা বাড়াবে তা নির্ধারণ করার একক অধিকার কেবল ইরানি জনগণের। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর অন্দরে এখন এক তীব্র শঙ্কা। ট্রাম্পের আগ্রাসী মনোভাবের মোক্ষম জবাব দিতে ইরানকে পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপ পর্যন্ত সব ধরনের স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল সহায়তা দিতে গোপনে সম্পূর্ণ প্রস্তুত পুতিনের ক্রেমলিন। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রিয়া নভোস্তি সহ বিশ্ব গণমাধ্যমে মস্কোর এই অবস্থানকে এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। মারিয়া জাখারোভা আন্তর্জাতিক পরমাণু চুক্তির দোহাই দিয়ে স্পষ্ট করেছেন যে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার অধিকার অনস্বীকার্য। ওয়াশিংটন কিংবা তেল আবিবের কোনো অধিকার নেই ইরানের এই প্রযুক্তিগত অগ্রযাত্রাকে বাধা দেওয়ার। সবচেয়ে বড় টুইস্ট হল রাশিয়া সরাসরি ঘোষণা করেছে যে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক লড়াইয়ে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে মস্কো সব ধরনের সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত। এর সোজা অর্থ হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আড়ালে ইরান যদি নিজের সুরক্ষায় পরমাণু অস্ত্রের দিকেও পা বাড়ায়, তবে রাশিয়া তার সর্বশক্তি দিয়ে আমেরিকার যে কোনো ধরনের সামরিক নিষেধাজ্ঞা বা প্রতিরোধ ব্যবস্থা মাঝ পথেই অবশ করে দেবে। জাখারোভা সাংবাদিকদের সামনে স্বীকার করেছেন যে এই স্পর্শকাতর পারমাণবিক প্রক্রিয়ার বহু গুরুত্বপূর্ণ বিবরণ এই মুহূর্তে সম্পূর্ণ গোপন এবং বদ্ধ দরজার আড়ালে রাখা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটুকুকে স্রেফ কূটনৈতিক আলোচনা বলে চালানো হচ্ছে, পর্দার আড়ালে তার গভীরতা আরও অনেক বেশি ভয়ঙ্কর। ট্রাম্প প্রশাসন যখন মধ্যপ্রাচ্যে নতুন করে বোমা বর্ষণের ছক কষছে, ঠিক তখনই রাশিয়া ইরানের পেছনে পরমাণু ঢাল হয়ে দাঁড়িয়ে বুঝিয়ে দিল আমেরিকার একক পরমাণু একাধিপত্যের দিন এখন শেষ। আন্তর্জাতিক আইন এবং তেহরানের নিজস্ব জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পুতিন প্রশাসন এই খেলায় এমন এক চাল চেলেছে যেখানে হোয়াইট হাউসের চাল দেওয়ার আর কোনো জায়গা অবশিষ্ট নেই। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর এবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। পূর্ব পরিকল্পনা ছাড়াই এই হঠাৎ সফর কেবল কূটনৈতিক নয়, বরং সামরিক এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী জুলাই মাসে চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে 1961 সালে স্বাক্ষরিত বন্ধুত্ব, সামরিক ও পারস্পরিক সহযোগিতার চুক্তির 65তম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এই চুক্তির একটি ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে চীন বা উত্তর কোরিয়া যদি কোনো তৃতীয় পক্ষের আক্রমণের শিকার হয়, তবে তারা একে অপরকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে। মূলত এই সফরের মাধ্যমে শি জিনপিং ওই সামরিক বন্ধুত্বের প্রতিশ্রুতি নবায়ন করছেন বলে উঠে আসছে। সম্প্রতি উত্তর কোরিয়া তাদের দক্ষিণ সীমান্তকে অভেদ্য দুর্গে পরিণত করার পাশাপাশি সম্মুখ সেনা ইউনিটগুলোকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শি জিনপিং এর উপস্থিতি পিয়ংইয়ং এর সামরিক অবস্থানকে এক ধরনের পরোক্ষ কৌশলগত সমর্থন প্রদান করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর শি জিনপিং এখন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চান। এটি বিশ্বমঞ্চে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে চীনের ভাবমূর্তিকে শক্তিশালী করবে এবং কোরীয় উপদ্বীপের যে কোনো সমাধানে চীন একটি অপরিহার্য শক্তি বলে প্রমাণ করবে। বিশ্বের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে এই সফর স্পষ্ট করে দিচ্ছে যে এশিয়ার ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য আর আগের মতো নেই। বিশ্ব ব্যবস্থা ক্রমশ বহুমেরু কেন্দ্রিক হয়ে উঠছে, যেখানে আঞ্চলিক পরাশক্তিগুলো তাদের নিজস্ব বলয় তৈরি করছে। বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশগুলোর একটি উত্তর কোরিয়ায় শি জিনপিং এর এই উচ্চ পর্যায়ের সফর ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা দিয়ে চীনের মিত্রদের আর এক ঘরে করা সম্ভব নয়। পূর্বে চীন এই ধরনের পদক্ষেপ খুব একটা নিত না। বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সুরক্ষার জন্য তারা এই ধরনের ঝুঁকিপূর্ণ সফর এড়িয়ে চলত। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের পরও চীনের পক্ষ থেকে শি জিনপিং এর এমন কোনো সরাসরি উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে বর্তমানে চীন খোলাখুলিভাবে নিজের উত্থানের বিষয়টি পরিষ্কার করছে। পশ্চিমা অর্থনৈতিক চাপের মুখে উত্তর কোরিয়ার প্রধান এবং রাজনৈতিক রক্ষা কবচ হিসেবে চীন পাশে আছে। এই সফর তার একটি শক্ত প্রমাণ দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের নীতির সরাসরি বিরোধিতা করছে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কোনো ঘটনাই বিচ্ছিন্নভাবে ঘটে না। পূর্ব এশিয়ায় চীনা প্রেসিডেন্টের আসন্ন উত্তর কোরিয়া সফর আপাত দৃষ্টিতে একটি আঞ্চলিক বিষয় মনে হলেও এর সাথে ইরান এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির গভীর সংযোগ রয়েছে। বর্তমানে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যকার সামরিক সম্পর্ককে পশ্চিমা বিশ্লেষকরা আনুষ্ঠানিকভাবে একটি সামরিক জোট হিসেবেই দেখছেন, যদিও এটি অনেকটাই অঘোষিত। ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়টি নতুন নয়। ইরান তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন কর্মসূচির জন্য ঐতিহাসিকভাবেই উত্তর কোরিয়া এবং চীনা প্রযুক্তির ওপর নির্ভরশীল। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চীনের যে অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক রয়েছে, সেই অবস্থায় চীন সরাসরি ইরানকে প্রযুক্তি দিয়ে বিতর্কিত অবস্থানে জড়াতে চায় না। মধ্যপ্রাচ্যে প্রস্তাব বিস্তারের জন্য চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এবং সেই কারণেই উত্তর কোরিয়াকে একটি কার্যকরী টুল হিসেবে চীন কাজে লাগাতে পারে। কারণ উত্তর কোরিয়ার কাছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য বিশেষ করে প্রায় 10 থেকে 15,000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলের শক্তিশালী ইঞ্জিন প্রযুক্তি রয়েছে। চীনের মধ্যস্থতায় ডুয়াল ইউজ পারপাসের মাধ্যমে এই প্রযুক্তি ইরানের কাছে পৌঁছে যেতে পারে। আন্তর্জাতিক রিপোর্টগুলো জানাচ্ছে উত্তর কোরিয়া এবং ইরানের ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা থাকায় তারা সরাসরি আকাশ বা সমুদ্র পথে বড় আকারের অস্ত্র বা পারমাণবিক সরঞ্জাম পাঠাতে পারে না।
সেখানে চীন প্রধান ট্রানজিট রুট হিসেবে কাজ করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার কোরিও এবং ইরানের বিমান সংস্থা ইরান এয়ার বেজিং বা চীনের অন্যান্য বিমানবন্দর ব্যবহার করেই মালামাল খালাস বা হস্তান্তর করে। জাতিসংঘের বিভিন্ন তদন্তে দেখা গেছে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ চীনের বন্দর বা বিমান বন্দর হয়ে ইরানের কাছে পৌঁছায়। চীন প্রায়ই এই ধরনের চালানের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখার নীতি প্রচ্ছন্নভাবে অনুসরণ করে। তারা দেখেও অনেকটা না দেখার ভান করে। একটা সময় ছিল আমেরিকার যুদ্ধ মানেই একতরফা শক্তি প্রদর্শন। আকাশে মার্কিন যুদ্ধবিমান উড়বে আর প্রতিপক্ষ শুধু ধ্বংসের প্রহর গুনবে। কিন্তু এবার হঠাৎ করেই ফাঁস হতে শুরু করেছে এমন কিছু তথ্য যা রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে ওয়াশিংটনকে। গোপন সামরিক রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর হিসাব। ইরান যুদ্ধ চলাকালে অন্তত 42টি মার্কিন বিমান ও ড্রোন ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই যুদ্ধের খরচ প্রায় $29 বিলিয়ন। অর্থাৎ শুধু কয়েক সপ্তাহের সংঘাতেই আমেরিকার ওপর চাপ পড়েছে প্রায় কয়েক লাখ কোটি টাকার সমান। সবচেয়ে বড় ধাক্কা এসেছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা সিআরএস এর রিপোর্ট থেকে, যেখানে বলা হয়েছে অপারেশন এপিক ফিউরি চলাকালে ক্ষতিগ্রস্ত হয়েছে F-15E, F-35A, A-10 থান্ডারবোল্ট, KC-135, এমনকি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনও। ভাবুন একবার, যে F-35 যুদ্ধবিমানকে আমেরিকা বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার বলে দাবি করে, সেই বিমানও এবার ক্ষতির তালিকায়। আর সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো 24টি MQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যে ড্রোনগুলোকে আমেরিকা বছরের পর বছর মধ্যপ্রাচ্যে গেম চেঞ্জার হিসেবে ব্যবহার করেছে, সেগুলোই এবার একের পর এক ধরাশায়ী হয়েছে ইরানের কাছে। শুধু তাই নয়, রিপোর্টে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। কিছু মার্কিন যুদ্ধবিমান নাকি নিজেদের পক্ষের একাধিক বিমানকেই আঘাত করে ধ্বংস করে দিয়েছে। এখন এই যুদ্ধের আর্থিক চাপ সরাসরি গিয়ে পড়েছে ট্রাম্প প্রশাসনের উপর। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুরুতে যে খরচ ধরা হয়েছিল এখন তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। কারণ ক্ষতিগ্রস্ত বিমান মেরামত, নতুন সরঞ্জাম কেনা, ড্রোন রিপ্লেসমেন্ট আর যুদ্ধ পরিচালনার বিশাল ব্যয়। কিন্তু এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তাদের একটি অংশ এখন আশঙ্কা করছে এই যুদ্ধ দীর্ঘ হলে আমেরিকার অস্ত্র সরবরাহ চেইনেও বড় ধাক্কা লাগতে পারে। কারণ এত দ্রুত এত উন্নত বিমান রিপ্লেস করা সহজ নয়, বিশেষ করে যখন একই সময়ে ইউক্রেন, মধ্যপ্রাচ্য আর এশিয়ায় সামরিক চাপ বাড়ছে। অন্যদিকে ইরানও এই রিপোর্টকে নিজেদের সাফল্যের প্রমাণ হিসেবে দেখাতে শুরু করেছে। তেহরানের দাবি, আমেরিকা যতটা শক্তিশালী দেখানোর চেষ্টা করেছে, বাস্তবে তাদের পরিস্থিতি এতটা শক্ত নয়। আর সেই কারণেই এখন ওয়াশিংটন যুদ্ধের পাশাপাশি শান্তি আলোচনার পথও খোলা রাখতে চাইছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে রাজনৈতিক চাপ। জ্বালানির দাম বেড়েছে, যুদ্ধ ব্যয় বাড়ছে, আর নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন এখন প্রশ্নের মুখে। কারণ আমেরিকার জনগণের বড় একটি অংশ জানতে চাইছে এই যুদ্ধের শেষ কোথায়। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ইরানকে চাপে ফেলতে গিয়ে উল্টো কি নিজেরাই চাপে পড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র? কারণ যে যুদ্ধকে দ্রুত নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছিল গোপন সেই রিপোর্টের হিসাব অনুযায়ী, সেই যুদ্ধই বরং আমেরিকার জন্য ব্যয়বহুল দুঃস্বপ্ন হয়ে উঠছে। এখন আমেরিকা সেই দুঃস্বপ্ন কতটা কাটিয়ে উঠতে পারে সেটাই দেখার পালা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ও শক্তিশালী কৌশলগত অংশীদার সংযুক্ত আরব আমিরাত। 1971 সালে দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই আবুধাবির সাথে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় ওয়াশিংটনের। একবিংশ শতাব্দীর শুরু থেকেই সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অভাবনীয় মাত্রায় ঘনিষ্ঠ হয়ে ওঠে। ফলে নিজেদের অবস্থানকে অপ্রতিরোধ্য মনে করেছিল দেশটি। কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতে শক্তির সেই উচ্চাকাঙ্ক্ষাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত সংযুক্ত আরব আমিরাতের লিটল স্পার্টা বা মধ্যপ্রাচ্যের অজয় সামরিক শক্তির উচ্চাকাঙ্ক্ষাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। দেশটির দীর্ঘদিনের অপরাজেয় ভাবমূর্তি বড় ধরনের আঘাত পেয়েছে। গত 2 দশক ধরে আবুধাবি যে লিটল স্পার্টা হিসেবে নিজেকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী মধ্যম শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল, সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাতে বড় ফাটল ধরিয়েছে। শেখ মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে আমিরাত ইয়েমেন থেকে সুদান পর্যন্ত প্রক্সি নেটওয়ার্ক, সার্বভৌম তহবিল এবং লজিস্টিক্স হাব ব্যবহার করে নিজেদের অপ্রতিরোধ্য দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু IRGC যখন হামলা চালালো, তখন এই বিশাল নেটওয়ার্ক প্রায় অকেজো হয়ে পড়ে। রাশিয়া থেকে আসা বিনিয়োগ এবং ধন কুবেরদের আশ্রয় দিলেও সংকটকালে মস্কোর কোনো সামরিক সহায়তা পায়নি আবুধাবি। চীন শুধু উদ্বেগ জানিয়েছে, আর যুক্তরাষ্ট্র মৌখিক আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে আমিরাত ইরানের ভেতরে পাল্টা হামলা চালিয়েও তেমন সুবিধা করতে পারেনি, কারণ যুদ্ধের ক্ষয়ক্ষতি সহ্য করার ক্ষমতায় ইরান অনেক এগিয়ে। এরপর শেখ মোহাম্মদ বিন জায়েদ প্রতিবেশীদের কাছে যৌথ সামরিক অভিযানের আহ্বান জানান। কিন্তু সৌদি আরব সহ অন্য উপসাগরীয় দেশগুলো সাড়া না দেওয়ায় আমিরাত এখন আন্তর্জাতিক মিডিয়ায় নিজেদের শক্তি প্রদর্শনের প্রচারণা চালাচ্ছে এবং GCC, আরব লীগ, ওমান, কাতার, পাকিস্তানের মতো দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং বৈশ্বিক পুঁজির নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কারণেই আমিরাত ইরানের সহজ টার্গেট হয়ে উঠেছে। একবার হামলা করে ইরান আন্তর্জাতিক বিনিয়োগকারী ও প্রবাসীদের কাছে বার্তা দিতে পেরেছে যে আমিরাতও এই অঞ্চলের অন্য ছোট দেশগুলোর মতোই ঝুঁকির মধ্যে আছে। লিটল স্পার্টা একা দাঁড়িয়ে থাকতে পারবে এই ভ্রান্ত ধারণা বাদ দিয়ে উপসাগরীয় দেশগুলোকে একসঙ্গে নিয়ে এগোনোই এখন আমিরাতের জন্য সবচেয়ে বুদ্ধিমান পথ। পশ্চিমবঙ্গ এমন এক নজিরবিহীন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হচ্ছে, যা এর আগে কখনো ঘটেনি। রাজনীতির পাশা খেলা বুঝি একে বলে প্রকৃতির চরম রিভার্স। যে বাংলায় এতদিন ধরে 1 লক্ষ গো রক্ষার নামে হুঙ্কার দিয়েছে, সেই পশ্চিমবঙ্গেই পাশা আজ উল্টে গেছে সম্পূর্ণ।
মুসলিম সমাজ অবতীর্ণ গোরক্ষকের ভূমিকায় আর কট্টর হিন্দু খামারি ও ব্যবসায়ীরা এখন হন্যে হয়ে প্রার্থনা করছেন যে কোনো উপায়ে যেন মুসলিমরা গরু কেনেন এবং কোরবানি দেন। এবারে ঠিক শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মাথা ঘুরে যাওয়ার মতো দৃশ্য চোখে পড়ছে। যে যুবকদের এতদিন অন্য ভূমিকায় দেখা যেত, আজ তারাই রাস্তায় দাঁড়িয়ে গবাদি পশু ট্রাক থামাচ্ছেন। তবে মারমুখী হয়ে না, অত্যন্ত শান্ত আর তীক্ষ্ণ গলায় হিন্দু বিক্রেতাদের জেরা করছেন কেন নিজের মাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছেন তারা। বিক্রি করে আপনারা টাকা কামাবেন আর আইনি গ্যারাকলে ফেসে আমরা জেলে যাব, তা হবে না। মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে সেবা করুন, ভাবা যায়? খোদ মুসলিম ইনফ্লুয়েন্সাররা এবার ঈদুল আজহায় প্রকাশ্যে আবেদন জানাচ্ছেন, খবরদার কেউ এবার কোরবানি দিতে গরু কিনবেন না। কিন্তু কেন এই অদ্ভুত পরিস্থিতি? এর নেপথ্যে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত বিজেপি সরকারের একটি অতি সাম্প্রতিক ঐতিহাসিক প্রজ্ঞাপন। গত 13 মে রাজ্য সরকার হঠাৎ করে কার্যকর করেছে 1950 সালের একটি ঘুমন্ত আইন, পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন। আইন বলছে 14 বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না, কোনো প্রকাশ্য স্থানে কোরবানি দেওয়া যাবে না এবং নিয়ম ভাঙলে সোজা 6 মাসের জেল। আর এই আইন কার্যকরের অতি উৎসাহে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র যখন প্রকাশ্য রাস্তায় গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট চেয়ে বসলেন, ঠিক তখনই শুরু হলো আসল নাটক। আইনের এই কড়াকড়ির জবাবে মুসলিম সমাজ অস্ত্র হিসেবে বেছে নিল এক নীরব এবং মারাত্মক বয়কটকে। আর তার জেরেই এখন খা খা করছে বাংলার ঐতিহ্যবাহী সব পশুর হাট। সুনুক পাহাড়ি, মায়াপুর, বীরশিবপুর কিংবা বাগজোলার মতো যে হাটগুলোতে ঈদের আগে কোটি কোটি টাকা লেনদেন হতো, রাতভর ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত থাকতো আকাশ বাতাস, সেখানে আজ শ্মশানের নিস্তব্ধতা। যে হাটে শয়ে শয়ে পশু আসতো, সেখানে আজ গোটা হাটে হয়তো মাত্র 2টি গরু দাঁড়িয়ে আছে। মুসলিম ক্রেতারা হাটমুখী হচ্ছেন না, আর হাটের এক কোণে শুকনো মুখে দাঁড়িয়ে কাঁদছেন কয়েক প্রজন্ম ধরে দুগ্ধ ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকা হিন্দু খামারিরা। বাস্তব চিত্র কতটা ভয়াবহ তা খামারিদের কথা শুনলে স্পষ্ট বোঝা যায়। বড় খামারিদের কোটি কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে। খামারিরা বলছেন, একটি গরু 7-8 বছর পর দুধ দেওয়া বন্ধ করে দিলে তাকে 14 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে এক একটি গরুর পেছনে 7.5 লাখ টাকা খরচ হবে। অনুৎপাদনশীল পশুকে খাইয়ে খামারিরা নিজেরা কি খাবেন? অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে এই বিপুল লোকসান আর ঋণের বোঝা টানতে না পেরে খামারিরা এখন আত্মহত্যার আশঙ্কা করছেন। তাদের একটাই আর্তনাদ, এই গরু যদি এখন বিক্রি না হয় তবে তাদের পুরো পরিবারকে না খেয়ে মরতে হবে। এই সংকট নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে বিজেপি নেতা অবনী মণ্ডল স্বীকার করছেন যে খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে এবং দ্রুত কিছু একটা ভাবা দরকার। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধর্মীয় ছাড়ের আবেদন জানিয়েছেন। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, খোদ মুসলিম নেটিজেনরাই এখন নওশাদ সিদ্দিকের এই মধ্যস্থতা সমালোচনা করে বলছেন, চিঠি দেওয়ার দরকার নেই, এটা চলতে দিন, আমরা আর গরু খাবো না, এবার ওদের বুঝতে দিন গ্রামীণ অর্থনীতি কিভাবে চলে। আইনি লড়াইও কিন্তু থেমে নেই। কলকাতা হাইকোর্টে ইতোমধ্যেই এই আইনকে চ্যালেঞ্জ করে 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সিপিআইএম এল লিবারেশন মলয় তিওয়ারি এবং খামারিদের পক্ষে আইনজীবী শামীম আহমেদ আদালতে সাফ জানিয়েছেন, পর্যাপ্ত পশু চিকিৎসা পরিকাঠামো বা কসাইখানার সুবিধা ছাড়াই সরকার একটি সেকেলে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর ফলে শুধু মাংস ব্যবসায়ী নয়, পশু খাদ্য সরবরাহকারী, চামড়া শিল্প, পরিবহন শ্রমিক থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতির প্রতিটি স্তরে কোটি কোটি মানুষের রুটি রুজিতে টান পড়েছে। ডিজিটাল দুনিয়াতেও এই গরু সংকট নিয়ে তোলপাড় চলছে। মাত্র একদিনে ইউটিউব এবং ফেসবুকে এই সংক্রান্ত প্রতিবেদন প্রায় 40 লাখ মানুষ দেখেছেন। বিশ্লেষকেরা সতর্ক করছেন, রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম। যদি সত্যি গরুর মাংস খাওয়া বন্ধ বা কমিয়ে দেয়, তবে বিকল্প হিসেবে মুরগি, খাসি এবং মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। ফলে শুভেন্দু সরকারের এই চাল শেষ পর্যন্ত বুমেরাং হয়ে গ্রামীণ অর্থনীতিকে পুরোপুরি দেউলিয়া করে দেয় কিনা সেটাই এখন দেখা। দক্ষিণ লেবাননের সীমান্ত পাহাড়গুলোর বুক চিরে আজ এমন এক প্রলয়ঙ্করী ও হাড়হিম করা ড্রোন তাণ্ডব নেমে এসেছে, যার ধাক্কা সরাসরি আছড়ে পড়েছে তেল আবিবের ওয়ার ক্যাবিনেটে। পেন্টাগনের আধুনিক সাজোয়া যানে চড়ে ইসরায়েলি বাহিনী ভেবেছিল লেবাননের প্রতিরোধ বুক ভেঙে তারা সহজেই সীমান্ত শহরগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। লেবাননের আকাশ জুড়ে আজ মৃত্যুর ডানা মেলেছে হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন স্কোয়াড। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএনএ এর বিশেষ বুলেটিনে এক চাঞ্চল্যকর ও রুদ্ধশ্বাস যুদ্ধের খতিয়ান সামনে এসেছে। হিজবুল্লাহর ইসলামিক রেজিস্ট্যান্স কমান্ডোরা সম্পূর্ণ নতুন রণকৌশলে ঝাঁকে ঝাঁকে আবাবিল লয়টারিং গ্লাইডার নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত অগ্রগামী সামরিক বহরের ওপর। হিজবুল্লাহর অফিসিয়াল মিলিটারি উইং থেকে আসা রুদ্ধশ্বাস যুদ্ধ বার্তায় স্পষ্ট বলা হয়েছে, দক্ষিণ লেবাননের দেইর সেরিয়ান শহরের খালাত আল রাজ নামক এলাকায় প্রথম বিধ্বংসী অপারেশনটি পরিচালনা করা হয়। সেখানে আইডিএফ এর একটি অত্যন্ত মূল্যবান ও কৌশলগত ইঞ্জিনিয়ারিং যান নতুন কোন সামরিক অবকাঠামো তৈরির লক্ষ্যে এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হিজবুল্লাহর যোদ্ধারা একটি সুনির্দিষ্ট লয়টারিং গ্লাইডার বা আত্মঘাতী ড্রোনের লক অন বোতাম চেপে দেয়। ড্রোনটি নিখুঁত নেভিগেশনে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ছাতা গলিয়ে সরাসরি ওই ইঞ্জিনিয়ারিং যানের উপর আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে যানটি মুহূর্তের মধ্যে এক জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয় এবং ভেতরে থাকা ইসরায়েলি ক্রু মেম্বারদের বাঁচার কোনো সুযোগই অবশিষ্ট ছিল না। রাশাফ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর পদাতিক, কন্টিনজেন্ট এবং বেশ কয়েকটি সামরিক যান এক জায়গায় জড়ো হয়ে পরবর্তী আক্রমণের ছক কষছিল। ইসরায়েলি কমান্ডাররা ভাবতেও পারেননি যে মহাকাশের স্যাটেলাইট ট্র্যাকিং এরিয়ে হিজবুল্লাহর গেরিলারা তাদের এই সুনির্দিষ্ট অবস্থানের লাইভ কোঅর্ডিনেট পেয়ে গেছে। ইসলামিক রেজিস্ট্যান্সের ড্রোন ইউনিট এরপর আর একটি বা দুটি নয়, বরং পুরো এক ঝাঁক আবাবিল লয়টারিং গ্লাইডার আকাশে উড়িয়ে দেয়। রাশাফের আকাশে উড়ে আসা এই আত্মঘাতী
প্রতিশ্রুতির ড্রোনের ঝাঁক যখন ইসরায়েলি সেনা সমাবেশের উপর কামিকাজে স্টাইলে আছড়ে পড়তে শুরু করে, তখন পুরো উপত্যকা জুড়ে এক মহাধ্বংসের বিভীষিকা নেমে আসে। একাধিক সাজোয়া যান চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি বহু ইসরায়েলি সেনা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এটা কোনো যুদ্ধ নয়, এটা আরেক ধরনের বাণিজ্যিক যুদ্ধ। বেইজিং এর মাটিতে মুখ থুবড়ে পড়লো মার্কিন দম্ভ, ট্রাম্পের গোপন মিশন পুরোপুরি ফ্লপ। তাহলে কি পরমাণু বোমার চূড়ান্ত বোতামে চাপ দিতে যাচ্ছে ইরান আর ইসরায়েল? নেতানিয়াহুর বুক কাঁপিয়ে তেল আবিবের আকাশে এখন শুধুই পারমাণবিক আতঙ্ক। বন্ধুরা, খোলস ছেড়ে বেরিয়ে এলো আসল সত্য। যে ট্রাম্পকে মনে করা হতো বিশ্ব রাজনীতির ডন, সেই ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দরবারে গিয়ে খালি হাতে চরম অপমানিত হয়ে ফিরে এসেছেন। আমেরিকার মূল লক্ষ্য ছিল চীনের সাহায্য নিয়ে ইরানকে নিঃশেষ করা, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা। কিন্তু বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুমকি ধুমকি অন্য কোথাও, চীনের মাটিতে আমেরিকার ডিকটেশন চলবে না। আর ফলাফল আমেরিকার কূটনীতির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। একদিকে অবরুদ্ধ স্টেট অফ হরমুজ, অন্যদিকে যে কোনো মুহূর্তে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার মতো ইরানের বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সোশ্যাল মিডিয়ার সস্তা প্রোপাগান্ডা আর ফাঁপা বলি দিয়ে যে আসল যুদ্ধ জেতা যায় না, তা আজ হারে হারে টের পাচ্ছে ওয়াশিংটন আর তেল আবিব। আন্তর্জাতিক রাজনীতির পর্দার পেছনের এমন সব হার হিম করা, চাঞ্চল্যকর এবং গোপন সত্য নিয়ে খবর সংযোগের আজকের বিশেষ আন্তর্জাতিক পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। আজ উন্মোচিত হবে সেই সত্য যা বিশ্ব মিডিয়া আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে। পুরো ভিডিওটি না দেখলে চরম মিস করবেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের চীন সফর এবং সেখান থেকে কাঙ্ক্ষিত কোনো প্রতিশ্রুতি না পেয়ে ফিরে আসার ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প বেইজিং সফরে গিয়েছিলেন মূলত চীনের কাছ থেকে একটি বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত প্রতিশ্রুতি আদায় করতে। ওয়াশিংটনের লক্ষ্য ছিল চীন যেন প্রকাশ্যে আমেরিকার সুরে সুর মিলিয়ে বলে তারা মার্কিন নীতির সাথে রয়েছে এবং ইরান ইস্যুতে আমেরিকার অবস্থানকেই সমর্থন করে। খুব বড় বড় স্বপ্ন দেখেছিল ডোনাল্ড ট্রাম্প, বিশেষ করে ইরান ও চীনের মধ্যকার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক ছিন্ন করা বা অন্ততপক্ষে ইরানকে দেওয়া চীনের সমর্থন কমিয়ে আনাই ছিল এই সফরের অন্যতম প্রধান এজেন্ডা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বেইজিং আমেরিকার এই চাপের মুখে বিন্দুমাত্র নতি স্বীকার করেনি এবং ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী কোনো ধরনের প্রতিশ্রুতি দিতে পরিষ্কার ভাষায় অস্বীকৃতি জানিয়েছে, এমনকি তারা কোনো যৌথ বিবৃতিও দেয়নি ট্রাম্পের সফরের সময়। আমেরিকার মূল উদ্দেশ্য বা লক্ষ্য আসলে কি ছিল? ওয়াশিংটনের প্রধান লক্ষ্য ছিল ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান বা নিউক্লিয়ার ম্যাটেরিয়াল লাভ করতে না পারে তা নিশ্চিত করা। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় সেই লক্ষ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরান আজও সেই পারমাণবিক উপাদানগুলোর উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং তাদের কর্মসূচি স্থগিত করার কোনো লক্ষ্যই দেখা যাচ্ছে না। আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞা এবং হুঙ্কার সত্ত্বেও ইরান তার পারমাণবিক সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা মার্কিন কূটনীতির একটি বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি জটিল ও বিপজ্জনক হয়ে উঠেছে। একসময় স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য আর জ্বালানি সরবরাহের জন্য সম্পূর্ণ খোলা এবং নিরাপদ ছিল। কিন্তু মার্কিন নীতির অদূরদর্শিতার কারণে, ট্রাম্পের জেদের কারণে আজ সেই গুরুত্বপূর্ণ নৌপথটি এক প্রকার অবরুদ্ধ বা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বৈশ্বিক জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য অস্থিরতা পুরো বিশ্বের অর্থনীতিতে বড় ধাক্কা দিচ্ছে, যার প্রভাব আমাদের গায়ে এসে পড়ছে। এর পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টিও আমেরিকার জন্য বড় উদ্বেগের কারণ ছিল। ট্রাম্প প্রশাসন চেয়েছিল চীন যেন ইরানকে এই ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা থেকে বিরত থাকতে চাপ দেয়, কিন্তু চীন এই বিষয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়নি। ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তির দিক থেকে ইরান আজ আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। কোনো ধরনের আন্তর্জাতিক প্রতিশ্রুতি বা চুক্তি ছাড়া এই ধরনের পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করে দিয়েছে। ট্রাম্প প্রশাসন চীনের কাছ থেকে ইরান ইস্যুতে কোনো ধরনের কৌশলগত সুবিধা আদায় করতে পারেনি, যার ফলে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি এখন এক বড় সংকটের মুখে। এই পুরো দ্বন্দ্বে ইসরায়েলের ভূমিকা এবং তাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মদিনা অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকার অন্যতম প্রধান অগ্রাধিকার। আমেরিকা এটাই বলে এখানে পেট্রোডলারের ব্যবসাটা শুরু করেছিল। ইসরায়েল এই অঞ্চলে সামরিক ও প্রযুক্তি থেকে অত্যন্ত শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। এই যুদ্ধটা লাগার আগ পর্যন্ত এখন ইরান তাকে ছাড়িয়ে গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা কোনো অবস্থায় তাদের পারমাণবিক অধিকার এবং অবস্থান থেকে পিছু হটবে না। ইরান এখন কার্যত একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের সমকক্ষ মর্যাদা ও শক্তি ধারণ করছে। তারা পরিষ্কার করে দিয়েছে কোনো ধরনের হুমকি বা নিষেধাজ্ঞার মুখে তারা নিজেদের আত্মরক্ষার অধিকার বিসর্জন দেবে না। তারা তো জানে যে ইরাকের কি হয়েছিল, লিবিয়ার কি হয়েছিল। ইরান এখন চলে নর্থ কোরিয়ার ফর্মুলায়। নর্থ কোরিয়াকে কেউ টাচ করতে পারে না, কারণ তার কাছে পরমাণু অস্ত্র রয়েছে। নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু চীন রাশিয়া প্রচুর তাকে সাহায্য করে। ইরানের এই দৃঢ় অবস্থানের কারণে ইসরায়েলও এখন এক চরম নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে, যা আগে কখনো এই মাত্রায় ছিল না। তারা তাদের নিজেদের বিপদটা নিজেরাই নিজেদের দিকে টেনে আনছে। ইসরায়েলই একমাত্র দেশ যারা বিভিন্ন দেশে হামলা চালিয়েছে প্রথমে। এটা ইতিহাস ঘেটে আপনারা দেখে নেন। বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির পর এখন গোটা বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলছে। আন্তর্জাতিক মহল এখন প্রশ্ন করতে শুরু করেছে, আপনি তো যুদ্ধ বা হামলার পরিস্থিতি তৈরি করেছেন, কিন্তু এখন এর শেষ কোথায়? এই সংকটের সমাধান কিভাবে হবে? আমেরিকার ভেতরে ও বাইরে অনেকে মনে করছেন এই নীতি বা যুদ্ধন্দেহী মনোভাব কোনো জনপ্রিয় বা গ্রহণযোগ্য সমাধান নিয়ে আসেনি। আজকের দিনে রাজনীতি আর কূটনীতি অনেকটা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে।
অনেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রচারণাকে মূল সত্য বলে ধরে নেন, যেখানে প্রতিনিয়ত বলা হচ্ছে অমুক নেতা এটা বলেছেন বা তমুক রাষ্ট্র ওটা করেছে, কিন্তু বাস্তব সত্য সম্পূর্ণ ভিন্ন। সোশ্যাল মিডিয়ার এই চটকদার প্রচারণার আড়ালে লুকিয়ে আছে কঠিন ভূ রাজনৈতিক বাস্তবতার পরাজয়। ঠিক একইভাবে ইসরায়েলরাও এখন বুঝতে পারছে যে শুধুমাত্র ফাঁপা প্রতিশ্রুতি বা সোশ্যাল মিডিয়ার প্রচার দিয়ে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বন্ধুরা, টেবিলের উপরে সাজানো কূটনীতির তাস এখন উল্টে গেছে। বেজিং এর রাজকীয় দরবারে ট্রাম্পের অহংকার যেভাবে চূর্ণ বিচূর্ণ হলো, তা ওয়াশিংটনের জন্য শুধু পরাজয় নয়, চরম লজ্জা। আর এর খেসারত এখন দিতে হচ্ছে তেল আবিবকে, যে নেতানিয়াহু এতদিন আমেরিকার জোরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়ি ঘুরিয়েছেন অবৈধভাবে, আজ তার রাতের ঘুম হারাম করে দিয়েছে ইরান। কারণ ইরানের পরমাণু বোমা রিমোট কন্ট্রোল এখন যে কোনো মুহূর্তে অ্যাক্টিভ হতে পারে, আর সেটি হলে মানচিত্রের বুক থেকে একটি পুরো রাষ্ট্রের অস্তিত্ব চিরতরে মুছে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। সোশ্যাল মিডিয়া লাইক, কমেন্ট আর ট্রাম্পের সস্তা টুইট দিয়ে যে আসল যুদ্ধ জেতা যায় না, তা আজ বুলেটের চেয়েও শক্ত বাস্তবতায় প্রমাণিত। ইতিহাস সাক্ষ্য দেয়, সাম্রাজ্যবাদের দম্ভ যখন আকাশে ওঠে, পতন তখন মাটির গভীরেই হয়। ওয়াশিংটন আর তেল আবিবের সেই পতনের ঘন্টা কি তবে বেজে গেল? উত্তর দেবে টিক টিক করে বয়ে যায় সে সময়। আন্তর্জাতিক রাজনীতির পর্দার পেছনের এমন সব চাঞ্চল্যকর এবং গোপন সত্য সবার আগে জানতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, সত্যের শেষ সীমানা পর্যন্ত আমরা যাবই, যার কোথাও পাবেন না তা এখানেই উন্মোচিত হবে।